আসসালামু আলাইকুম। চলে এসেছি লাভ অফ থাউজেন্ডস ইয়ার ড্রামার তৃতীয় পর্ব নিয়ে। তোমরা যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি দেখোনি, তোমাদের জন্য প্রথম এবং দ্বিতীয় পর্বের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো দ্বিতীয় পর্বের শেষে আমরা দেখেছিলাম জুইউন রাজকুমারীকে বলেছিল যে রাজকুমারী তার পছন্দের লিটল মেট, আর এটা শুনে রাজকুমারীও খুশি হয়ে গিয়েছিল। সাথে সাথে সে একটু শক্ত হয়েছিল যে আজকে জুইউনের কি হয়েছে। তো জুইউন যেহেতু রাজকুমারীকে ক্ষমা করে দিয়েছিল, এটা জানতে পেরেও যে রাজকুমারী তার ল্যাম্পটাই নিতে গিয়েছিল, তাই রাজকুমারী জিউনকে থ্যাঙ্কস বলে। তবে সে এটা বিনয়ের সাথে বলে না, খুব রাগে রাগে এবং কর্কশ ভাষায় বলে। তো এটা শুনে জুইউন বলে, কিভাবে বলছো, ভালোভাবে এবং বিনয়ের সাথে বলো। তখন রাজকুমারী বলে, আপনাকে রিপে করার জন্য আমি আপনার সার্ভেন্ট হতে চাই। তখন জুইউন বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, আমি আর তোমাকে চাই না। এটা বললে জুইউন সেখান থেকে চলে যাচ্ছিল, পেছন থেকে রাজকুমারী একই কথা বলছিল যে আমি আপনার সার্ভেন্ট হতে চাই। তখন জুইউন যেতে যেতে বলে যে মেডিসিনটা গরম থাকতেই খেয়ে নাও। তো রাজকুমারী জুইউনের কেয়ার দেখে খুশি হয়ে যায়। এরপর আমরা এই পর্বতের ওনারকে দেখি, সে জুইউনের স্পিরিচুয়াল ল্যাম্প থেকে শক্তি নিচ্ছে। তো একটু পরে জুইউন সেখানে আসে, আর এসে সে ওনারকে বলে যে আপনি আবারও লুকিয়ে লুকিয়ে কুংফু প্র্যাকটিস করেছেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো এরকম করবেন না, তাহলে কিন্তু আপনি ছাই হয়ে যাবেন। তখন ওনার বলে, ঠিক আছে, আমি তোমার কথাই মেনে নিচ্ছি। তো তারা এখানে দুজন কথা বলছিল, তখনই সেখানে সুয়ানজু আসে। সুয়ানজু এখানে তার মাস্টার মানে এই পর্বতের ওনারের পছন্দের ডিশ নিয়ে এসেছিল। তো সে এসে রুমে ঢোকার আগে দরজায় দাঁড়িয়ে ওদের সব কথা শুনতে থাকে। তো মাস্টার এখানে একটা ঘাস দেখিয়ে বলে, এই পর্বতে যত ফ্লাওয়ার আছে এবং যত গাছ আছে সবকিছু আমার পারমিশনে লাগানো হয়েছে, কিন্তু এই ফ্লাওয়ারটা তো আমি পারমিশন দিইনি। এটা কি তুমি আগে কখনো দেখেছো? জুইউন বলে, না। তখন ওই ওনার বলে, এটা হয়তো তাদের কোনো মেসেজ। সেই রাক্ষস স্পাইটা তো মারাই গিয়েছে, কিন্তু আমার মনে হয় ডিমন কিং এর আরো অনেক স্পাই এই পর্বতে আছে। আমার সবচেয়ে ভরসার পাত্র হলে তুমি, আমি একমাত্র তোমার উপরই ভরসা করতে পারি, তাই এই পর্বতের দায়িত্ব আমি তোমাকেই দিচ্ছি। তুমি এই পর্বত থেকে অন্যান্য স্পাইদেরকে খুঁজে বের করবে। তখন জুইউনও রাজি হয়ে যায়। তো ওনার তখন টের পেয়ে যায় যে দরজার বাইরে কেউ আছে। সে বলে যে কি ব্যাপার, দরজার বাইরে কে আছে? তখন ভিতরে সঞ্জু আসে, সে ওনারকে ওনারের পছন্দের খাবারটা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জুইউন তার বাসায় আসে, এসে দেখে বাই রাজকন্যার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। জুইউন বাইকে দেখে বলে, তুমি এখানে কি করছো? বাই বলে, আমি দেখতে এসেছি রাজকন্যা জেগেছে কিনা। তখন জুইউন বলে, এটা তো তোমার কাজ না। তখন বাই বলে, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, তুমি এই পর্বতের মধ্যে আগুন নিয়ে খেলা করো না। এইসব বলে বলে বাই জুইউনকে সাবধান করছিল। তখনই সেখানে জিসিন আসে, সে এখানে এসেছে জুইউনকে চ্যালেঞ্জ করতে। তো জুইউন বারবার বলছিল যে তুমি চ্যালেঞ্জ করো না, তুমি মৃত্যুর সাথে খেলা করো না। আর বায়ও বলছিল যে তুমি এটা করো না, নিজের মৃত্যুকে ডেকে এনো না। কিন্তু এইসব শুনে জিসিন আরো লেগে যায়, আর তখন তাদের দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়। তো জিসিন যেহেতু অন্ধ, তাই সে জুয়ানের সাথে পেরে ওঠে না। জুইউন জিসিনকে হার্ট করতেই যাবে, তখনই সেখানে রাজকুমারী চলে আসে আর চিৎকার করে বলে ওঠে, তাকে আঘাত করবেন না। তখন জুইউন বলে, চিন্তা করো না, তাকে আঘাত করছি না আমি। এরপর রাজকুমারী এসে জিসিনকে বলে যে জুইউন তাকে আঘাত করেনি, সে নিজেই পড়ে গিয়েছিল এবং তার মাথার ক্লিপ দ্বারা আহত হয়েছিল। জুইউন বরং তার আঘাতগুলো এবং তার আহত ক্ষতস্থানগুলো হিল করেছে। এটা শুনে জিসিন বলে, জুইউন, এটা যদি সত্য হয় তাহলে আমি খুবই দুঃখিত। তো এরপর জিসিন সেখান থেকে চলে যায়। এরপর জুইউন আর রাজকুমারীকে দেখা যায় তারা বরফের উপর দিয়ে হাঁটছিল আর সুন্দর সুন্দর রোমান্টিক কথা বলছিল। তো রাজকন্যা এখানে বলে যে তার বরফ দিয়ে স্নোম্যান বানাতে খুব পছন্দ, কিন্তু সে বানাতে পারে না। তখন জুইউন বলে যে সে তার লিটল মেডকে অবশ্যই স্নোম্যান বানাতে শেখাবে, এটা তার রেসপন্সিবিলিটি। তো একটু সামনে হাঁটতেই রাজকন্যা দেখতে পায় যে একটা স্নোম্যান বানানো আছে। তো রাজকুমারী তো এই স্নোম্যানটা দেখে খুব খুশি হয়ে যায়। জুইউন বলে যে এটা সে বানিয়েছে। রাজকুমারী জিজ্ঞাসা করে যে কিন্তু আপনি এটার মুখ কেন বানাননি? জুইউন বলে এই স্নোম্যান কাউকে তার মুখ দেখাতে চাইছিল না, তাই বানাইনি। এরপর জুইউন রাজকন্যাকে নিয়ে সেই গুহাটাতে যায় যেখানে এর আগে রাজকুমারী গিয়েছিল সেই প্রদীপের খোঁজে। তো রাজকুমারী এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। এরপর সে জুইউনকে জিজ্ঞেস করে যে জুইউন আর এই পর্বতের ওনারের মধ্যে কি এমন সম্পর্ক আছে যে জুইউন এই পর্বতের সব জায়গাতেই যেতে পারে যেখানে তার খুশি। জুইউন বলে, কারণ ওনার আমাকে ভয় পায়। সে ভয় পায় যে আমি আবার তাকে মেরে ফেলবো না তো, কারণ সবাই জানে আমি আমার টিচারকে মেরে ফেলেছি। এরপর সে রাজকুমারীকে সেখান থেকে কিছু একটা পছন্দ করতে বলে এবং বলে যে জুয়ান, তুমি এখান থেকে কিছু একটা পছন্দ করো, আমি সেটা তোমার কাছে পৌঁছে দিব। রাজকুমারী বলে, কেন? তখন জুইউন বলে, কারণ তুমি আমার ফেভারিট লিটল মেট। তখন রাজকুমারী বলে, মজা করবেন না।
জুয়ুন তখন বলে, মজা করছি না, আমি চাই কেউ একজন তার পাস্টে সবকিছু ভুলে একটা ইনোসেন্ট লাইফ লিড করুক, কারণ সেটাতে তার কোনো দোষ ছিল না। আমি চাই সে হাসি খুশি থাকুক, সে সব সময় আমার সাথে খুব হাসি খুশিভাবে চলাফেরা করুক। আমি তাকে একটা সুন্দর সুস্থ জীবন দেখতে চাই। আমি চাই সে অনেক সুখী এবং সুস্থ সুন্দর একটা জীবন পাক, কিন্তু সেভাবে আমি তার সাথে মজা করছি। তো রাজকুমারী তো বুঝতেই পারে যে জুইয়ুন তাকেই কথাগুলো বলছে, কিন্তু রাজকুমারী বলে, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। তো জুইয়ুন রাজকুমারীকে শেষবারের মতো একটা চান্স দেয় সেখান থেকে কিছু একটা পিক করার। তো রাজকুমারী সেখানে থাকে একটা পাথর পছন্দ হয়, যেটা থেকে খুব ভালো স্মেল আসছিল। জুইয়ুন সেটা রাজকুমারীকে দিয়ে বলে, আমি তো ভেবেছিলাম যে তুমি তার চোখ ভালো করার জন্য কিছু একটা নিবে। জিজেং তো তোমার চাইল্ডহুড ক্রাশ, তাই না, ছোটবেলার সুইট হার্ট। তখন রাজকুমারী বলে, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। জুয়ুন বলে, ডালির রাজকুমারী, আপনি এখনো আমার কাছে আপনার পরিচয় সিক্রেট রাখতে চান? আপনি যে ডালির রাজকুমারী সেটা আমি অনেক আগে থেকেই জানি। এরপর জুয়ুন রাজকুমারীকে প্রিন্সেস বলে ডাকে আর বলে, আপনি এখানে যে কারণে এসেছেন সেটা এখানে নেই। তখন রাজকুমারী বলে, তাহলে কোথায় আছে? জুয়ুন বলে, আপনি সময় নিন এবং সেটাকে খুঁজে বের করুন, কিন্তু আমি চাই আপনি আপনার জীবনকে এভাবে হুমকির মুখে ফেলবেন না, আর আমি আপনার সিক্রেট কখনোই এক্সপোজ করব না। তবে আপনি যদি স্পিরিচুয়াল ল্যাম্পের খুঁজে যান তাহলে হয়তো ওনারের কাছে ধরা পড়ে যাবেন। ওনার কিন্তু ভাবছে যে এখনো ড্রাগনের স্পাই এই পর্বতে রয়েছে। তখন রাজকুমারী বলে, কিন্তু আপনি তো জানেন যে আমি স্পাই না, আমার ট্রিজারের প্রতি কোনো লোভ নেই। তখন জুয়ুন বলে ট্রিজারের প্রতি লোভ নেই ঠিক আছে, কিন্তু আপনি যদি স্পিরিচুয়াল ল্যাম্প নিতেও যান তাহলেও কিন্তু ওনার কাউকে ছেড়ে দিবে না। তখন রাজকন্যা বলে, আপনি চিন্তা করবেন না, আমি যখন স্পিরিচুয়াল ল্যাম্প পেয়ে যাব তখন আমি নিজেকে বাঁচানোর জন্য সব প্রোটেকশন নিয়েই যাব। জুয়ুন বলে, এই ল্যাম্প আপনার জন্য এত ইম্পর্টেন্ট? তখন রাজকুমারী বলে, আপনার কি মনে হয় একটা রাজকুমারীর জন্য কি ইম্পর্টেন্ট? ডালি আমার রাজ্য, সেটা ডিস্ট্রয় হয়ে গিয়েছে। সেখানকার মানুষদেরকে প্রতিনিয়ত মনস্টারদের খাদ্য হিসেবে রান্না করা হচ্ছে। তাই আমি অবশ্যই সেই ল্যাম্পটি খুঁজে বের করব এবং এই পৃথিবী থেকে সকল মনস্টারদেরকে ধ্বংস করে দিব। আপনি যদি আমাকে বাধা দিতে চান তাহলে আমাকে এখনই মেরে ফেলুন। জুয়ুন তখন রাজকুমারীকে বলে, তুমি কি জানো এই ল্যাম্প জ্বালানোর ফলে কি হবে? তখন রাজকুমারী বলে, জানি। জুয়ুন বলে, তুমি কিছুই জানো না। ঠিক আছে, তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, আর তুমি এখন অনেকটা সুস্থও হয়ে গিয়েছো। তাই আগামীকাল থেকে তুমি জিজেনের কাছে যেতে পারো তার হয়ে কাজ করার জন্য। এরপর রাজকুমারী সেই পাথরটা ইউমানকে গিফট করে। এরপর আমরা দেখি রাজকুমারী তার সকল কাপড় চোপড় গুছাচ্ছে, কারণ তাকে জিজেনের কাছে যেতে হবে। তখন সেখানে জুইয়ুন চলে আসে, রাজকুমারীকে টেনে নিয়ে যায় তার সাথে ড্রিঙ্ক করার জন্য। এরপর দেখা যায় রাজকুমারীকে জুইয়ুন ড্রিঙ্ক সার্ভ করে দিচ্ছে, কিন্তু রাজকুমারী সেটা খায় না। তো এটা দেখে জুইয়ুন বলে, কি তুমি ভয় কেন পাচ্ছ? এটাতে কোনো বিষ নেই। এটা বলে সেই ওই ড্রিঙ্কটা নিজেই করে নেয়। তখন রাজকুমারী তার সামনে থাকা পাত্রটা নিয়ে ড্রিঙ্ক করে, আর সে জুইয়ুনকেও একটা পাত্রে ড্রিঙ্ক দেয়। তার ফেস থেকে বোঝা যাচ্ছিল যে সে প্রচন্ড রেগে আছে জুইয়ুনের উপর। সে আসলে জিজেং এর কাছে যেতে চাইছে না, কিন্তু জুইয়ুনের উপর রাগ করে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তো সেখানে তারা দুইজনই অনেক ড্রিঙ্ক করে। জুইয়ুন একটু পরে রাজকুমারীকে জিজ্ঞেস করে, চুয়ান তুমি কি ড্রাঙ্ক হয়ে গিয়েছো? চুয়ান বলে, না। জুইয়ুন বলে, আমি ড্রাঙ্ক হয়ে গিয়েছি, তাই আমি চলে যাচ্ছি। এটা বলে জুয়ান সেখান থেকে চলে যায়। আর তখন রাজকুমারীর অনেক কষ্ট হয়, কারণ রাজকুমারী ততদিনে জুইয়ুনকে ভালোবেসে ফেলেছে। তো এখানে তাদের দুজনের একটা স্যাড মোমেন্ট ক্রিয়েট হয়। এরপর আমরা জিজেংকে দেখি, সে আজকে অনেক খুশি কারণ তার কাছে আজকে রাজকুমারী আসবে। এরপর আমরা দেখি জিজেং রাজকুমারীকে তার রুমে নিয়ে আসে। তো রাজকুমারীকে রুমে নিয়ে এসে সে রাজকুমারীকে টি সার্ভ করে দেয়, আর বলে যে সে রাজকুমারীকে একজন মেড হিসাবে নয়, বরং তার একজন সঙ্গী হিসেবে সে রাজকুমারীকে নিয়ে এসেছে, কারণ সে চায় রাজকুমারী তার সাথে থাকুক। আসলে রাজকুমারীর সাথে থাকলে জিজেং ইয়ানিয়ানকে ফিল করতে পারে, মানে তার মনে হয় যে সে প্রিন্সেস ইয়ানিয়ান মানে রাজকুমারীর সাথেই রয়েছে, আর এই কারণেই সে মেড হিসেবে চুয়ানকে চেয়েছিল। এরপর দেখা যায় জুইয়ুন তার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। তার ফ্রেন্ড বলে, তুমি যদি এখন আমাকে ড্রিঙ্ক করতে বলো তাহলে আমি সরি আগেই বলে দিচ্ছি, কারণ আমি এখন ড্রিঙ্ক করতে পারবো না। জুইয়ুন তখন হিউম্যান ওয়ার্ল্ডের সেই গ্রাসটাকে দেখিয়ে বলে, তুমি কি এটা চিনো? তখন তার ফ্রেন্ড বলে যে সে এটা চিনে না, এবং সে আরো বলে যে তুমি রাজকুমারীকে কেন জিজ্ঞেস করছো না যে সে এখানে কেন এসেছে, তার উদ্দেশ্যটা কি? তখন জুইয়ুন বলে আসলে তার উদ্দেশ্য হচ্ছে স্পিরিচুয়াল ল্যাম্প নেওয়া। তখন জুইয়ুনের ফ্রেন্ড বলে, তার মানে তো সে তোমার লাইফটাই চাচ্ছে, কারণ জুইয়ুনের ফ্রেন্ড জানে যে সেই স্পিরিচুয়াল ল্যাম্পে আগুন জ্বালানো মানেই হচ্ছে জুইয়ুনের মৃত্যু। অন্যদিকে আমরা জিজেং আর রাজকুমারীকে দেখি। রাজকুমারী যখন জিজেং এর কাছে ছিল, জিজেং এর তখন রাজকুমারীর আগের সব স্মৃতিগুলো মনে পড়ছিল।
অন্যদিকে আমরা দেখি একটা মেড সুয়ানকে এসে খবর দিচ্ছে যে চুয়ান জিজেং এর কাছে মেড হিসেবে চলে এসেছে। তখন সুয়ানজু সেই মেডকে বলে চুয়ানের উপর নজর রাখতে। এরপর দেখা যায় জিজেং রাজকুমারীকে একটা মিউজিক বাজিয়ে শোনায়, আর সেটা ছিল সেই মিউজিকটা যেটা জুইওয়ান গন জিজি সেজে লিখেছিল, আর যেই মিউজিকে রাজকুমারী গল্পের শুরুর দিকে নেচেছিল। তো এটা দেখে তো রাজকুমারী অনেক ইমোশনাল হয়ে যায়। তো জিজেং এখানে রাজকুমারীকে বলে, আমি এই মিউজিকটা আমার একজন বিশেষ কারোর জন্য বানিয়েছিলাম, আর এরা সবাই জানে সেই বিশেষ মানুষটা কে। এখানে ওনার বলে যে সে আমার চোখটা ঠিক করে দিবে, কিন্তু কেউ বুঝতে চাইছে না যে আমি চোখ ঠিক করতে চাই না, আমি এভাবেই ঠিক আছি। এরপর আমরা দেখি জুয়ন বসে বসে ড্রিঙ্ক করছিল, আর সেখানে বায়ো ছিল। তখনই সেখানে ইউমান আর ইউমানের আন্টি চলে আসে। ইউমানের আন্টি এখানে জুয়নকে বলছিল যে ইউমানের লাইফটা অনেক কঠিন, আপনি দয়া করে ইউমানকে একটু যতটুকু পারেন সাহায্য করুন। জুয়ন তখন ইউমানের হাতে সেই পাথরটি দেখতে পায়, যে পাথরটি সে রাজকুমারীকে দিয়েছিল। এটা দেখে জুয়নের একদমই ভালো লাগে না। সে মনে মনে বলে, আমার দেওয়া গিফট তোমার এভাবে অন্য কাউকে দেওয়া উচিত হয়নি। আমরা রাজকুমারী আর জিজেনকে দেখতে পাই, তারা গার্ডেনের ভিতর হাঁটছিল। জিজেন এখানে রাজকুমারীকে বলে যে আমি শুনেছি এই বাগানটি নাকি অনেক সুন্দর, আমার বাগানটি দেখার খুব ইচ্ছা, যেহেতু আমি অন্ধ তাই তুমি আমাকে এই সৌন্দর্যের বর্ণনা দাও। তখন রাজকুমারী বলে, হ্যাঁ সত্যি এই বাগান খুব সুন্দর। সুয়ানজু কি আপনাকে কিছু বলেনি? এটা বলার সাথে সাথে রাজকুমারী রিয়েলাইজ করে যে সে জিজেনের সামনে সুয়ানজুর নাম ধরে সে ডেকে ফেলেছে। তাই সে তাড়াতাড়ি করে বলে, না মানে ম্যাম সুয়ানজু, ম্যাম সুয়ানজু তো আপনার লাভার, সে আপনার অনেক টেক কেয়ার করে, সে তো আপনার প্রিন্সেস তাই না? তখন জিজেন বলে, সে শুধুমাত্র আমার একজন শুভাকাঙ্ক্ষী, সে সবসময় আমার আশেপাশেই থাকে আর আমার দেখাশোনা করে, আর আমি এটা অ্যাপ্রিসিয়েটও করি। আমি তোমার সাথে কথা বলতে পছন্দ করি, কিন্তু এই কথা আমি আর কখনোই বলবো না। তখন রাজকুমারী বলে, হ্যাঁ। এটা বলে সে জিজেনকে বলে যে এটা খুবই রেয়ার যে আপনি এখানে এই বাগানে এসেছেন, তাই আমি আপনাকে এই বাগানটা ঘুরে ঘুরে দেখাবো, আর আমি এই বাগানেই কাজ করি। এরপর আমরা চিনচিনকে দেখি তার হাতে সেই মনুষ্য জগতের ফুলটা দেখছিল, আর তখনই সেখানে জুইয়ানকে দেখতে পায়। সে জুইয়ানকে দেখে বলে, জুইয়ান ভাইয়া। তখন জুইয়ান বলে, চিনচিন বোন তোমার কি সমস্যা হয়েছে, তুমি এভাবে আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? তখন চিনচিন বলে, মেবি আমি এই কয়েকদিন ধরে খুব বিজি আছি। তখনই সেখান দিয়ে রাজকুমারী জিজেনকে নিয়ে যাচ্ছিল। তো রাজকুমারী জুইয়নকে দেখে বলে যে সেখানে দেবতা জুইয়ন এবং চিনচিন কথা বলছে, তাই আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া উচিত। তখন জিজেন বলে, জুইয়ন ব্রাদার আমাকে তার কাছে নিয়ে চলো, আমার তাকে থ্যাঙ্কস বলার আছে। এরপর রাজকুমারী জিজেনকে জুইয়নের কাছে নিয়ে যায়। জুইয়ন রাজকুমারীকে দেখে উপহাস করে বলে, আরে তুমি তো দেখে অনেক চেঞ্জ হয়ে গিয়েছো, দামি পোশাক, মাথায় সেই ওসমান্থাস অয়েলও নেই। রাজকুমারী কিছু বলে না, চুপ করে থাকে। জিজেন তখন জুইয়নের কাছ থেকে ক্ষমা চায় সেদিনের রুট ব্যবহারের জন্য। তখন জুইয়ন বলে, আরে সমস্যা নেই, আমার অনেক মেড আছে, আর সে আমার কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ কেউ না। এরপর আমরা জিজেন আর রাজকুমারীকে জিজেনের রুমে দেখতে পাই। জিজেন এখানে রাজকুমারীকে ডাকছিল, কিন্তু রাজকুমারী অন্যমনস্ক ছিল। তখন জিজেন আবারও ডাক দিলে রাজকুমারী রেসপন্স করে। তখন জিজেন বলে, জুয়ান তোমার কি হয়েছে, কয়েকদিন ধরে তুমি এরকম উদাস মনস্ক কেন? রাজকুমারী বলে, কিছু না, কিছু হয়নি। জিজেন বলে যে সোয়ানজু কি তোমাকে কিছু বলেছে? রাজকুমারী বলে, না না ম্যাম, সোয়ানজু আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। তখন জিজেন বলে, সোয়ানজু যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকে তাহলে তার পক্ষ থেকে আমি তোমাকে সরি বলছি। সে আসলে এভাবেই কথা বলে, সে তার নিজের দেশের নিজের রাজ্যকে অনেক খারাপ অবস্থা হতে দেখেছে, সে অনেক বেশি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছে, তাই সে এমন হয়ে গিয়েছে, আসলে সে খারাপ মেয়ে না। তো জিজেন এখানে সোয়ানজুর প্রশংসা করতে দেখে রাজকুমারীর অনেকটা খারাপ লাগছিল, তাই সে বলে যে এখানে তো আমার আর কোনো কাজ নেই, আমি চলে যাচ্ছি। রাজকুমারী এটা বলে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে জিজেন ডেকে বলে ওঠে, তুমি কি এখানে অসুখী? তো এখানে জিজেন তার নিজের অসহায়ত্ব এবং তাকে নিয়ে যে মেইডরা অনেক কথাবার্তা বলে সেই সব বিষয়ে কথা বলছিল, এবং সে রাজকুমারীকে এখানে অনেক দয়ালু বলে, আর বলে যে অন্যান্য মেইডরা তাকে অন্ধ বললেও রাজকুমারী কখনোই তাকে এভাবে কথা বলেনি, তাই সে রাজকুমারীর প্রতি গ্রেটফুল। কিন্তু যেহেতু রাজকুমারী এখানে অসুখী, তাই আগামীকাল রাজকুমারীকে সে পাঠিয়ে দিবে। সব শুনে রাজকুমারী অনেকটাই ইমোশনাল হয়ে যায়, আর সে জিজেনের কাছে গিয়ে জিজেনের গালে স্পর্শ করে। আর তখনই জিজেনের সেই স্মৃতিটা মনে পড়ে যায় যখন রাজকুমারী তাকে একটা মাথার কাটা উপহার দিয়ে তাকে নিজের হাতে পরিয়ে দিয়েছিল, এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়েছিল। আর এদিকে রাজকুমারীরও জিজেনের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে। আর তখনই সেখানে সোয়ানজু আসে জিজেনের জন্য খাবার নিয়ে। তো সোয়ানজু তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে এবং রাজকুমারীকে বলে এখান থেকে চলে যেতে। তো রাজকুমারীর স্পর্শ পেয়ে জিজেনের মনে হতে থাকে যে এটাই হয়তো তার সেই প্রিন্সেস, তাই সে সোয়ানজুকে জানায় যে সে এখন
তার চোখের চিকিৎসা করাতে চায়। এরপর আমরা এই মাউন্টেনের ওনার আর জুইয়নকে দেখি, তারা দুজন বসে চা পান করছিল। ওনার এখানে জুইয়নকে জানায় কিছুদিনের মধ্যেই সে এই বাইরের দুনিয়া থেকে নিজেকে আইসোলেটেড করে ফেলবে, মানে সে একা একা ধ্যানে বসবে। তাই জুইয়নকে এই মাউন্টেনের দেখাশোনা করতে হবে। জুইয়ন বলে, আপনি কিছুদিন হলো সুস্থ হয়েছেন, এত তাড়াতাড়ি কেন আপনাকে আইসোলেটেড হতে হবে? আপনি এত অধৈর্য হবেন না। তখন ওনার বলে, কি জানি জিচেন এখন কেন তার চোখের চিকিৎসা করাতে চাইছে। এটা শুনে জুইয়ন ভাবতে থাকে যে জিচেন অনেক ইন্টারেস্টিং একটা লোক। সে প্রথমে তার চোখ পরীক্ষা করতে এবং চিকিৎসা করতে রাজি হয়নি, কিন্তু হঠাৎ করে এখন সে তার চোখের চিকিৎসা করাতে চাইছে। কিন্তু কেন? সে খুবই অদ্ভুত একটা লোক। তো এদিকে জুইয়ন এসব ভাবছিল, তখন তার ওনার তাকে ডাক দেয়, কিন্তু জুইয়ন তো এই ভাবনার মধ্যেই ছিল, তাই সে শুনতে পায় না। তখন ওনার তাকে আবারও ডাক দেয়। জুইয়ন তখন রেসপন্স করে, আর তখনই সেখানে চিনচিন এসে ওনারকে বলে যে তার ওনারকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। তো ওনার সেই কথাটা শুনতে চায়, কিন্তু চিনচিন বলে যে ব্রাদার জুইয়ন যেহেতু এখানে আছে, তাই আমি আপনাদের মধ্যে ইন্টারাপ্ট করতে চাইছি না, আমি অন্য কোনো সময় এসে বলবো। এটা বলে চিনচিন সেখান থেকে চলে যায়। আর জুইয়ন চিনচিনকে চলে যেতে দেখে খুবই রহস্যময় একটা হাসি দেয়। এরপর আমরা দেখি রাজকুমারী খুব যত্ন করে জিজেনের চুল বেঁধে দিচ্ছিল। জিজেন রাজকুমারীকে বলে যে সে তার চোখ ভালো হলে প্রথমেই রাজকুমারীকে দেখতে চায়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি যে কিনকিন সেখান দিয়ে যাচ্ছিল, তখনই জুইয়ন তাকে আটকায় আর বলে যে আমি জানি তুমি মাস্টারকে কি বলতে চাইছিলে। আবারও সিন শিফট হয় আর আমরা দেখি কিনকিন আর সোয়ানজু একটা বোটে করে ঘুরছিল। কিনকিন এখানে সোয়ানজুকে বলে যে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি যাতে তুমি এই বাগানটা ভালো করে দেখতে পারো, নিজের জীবনটাকে উপভোগ করো, কারোর জন্য নিজের জীবনটাকে শেষ করে দিও না। আর তখন সে সোয়ানজুর অনেক প্রশংসাও করে যে সে অনেক সুন্দর, তাই ডাংডিয়ান ফ্লাওয়ারগুলো তার দিকে আসছে। কিনকিন এখানে সোয়ানজুকে বলে যে সে শুনেছে জিচেন রাজকুমারীকে মেড হিসেবে চেয়েছে। তো কিনকিন মূলত রাজকুমারীকে সন্দেহ করছিল যে সে নিশ্চয়ই কোনো অর্ডিনারি মেয়ে না, সে নিশ্চয়ই এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আর সে সোয়ানজুকে জিজ্ঞেস করে যে তুমি যদি ওর বিষয়ে কিছু জেনে থাকো তাহলে আমাকে বলতে পারো। এরপর সিন আবারও শিফট হয় আর আমরা দেখি সোয়ানজু তার হাতে ডাংলিয়ান ফ্লাওয়ারগুলো নিয়ে এসে রাজকুমারীর বিছানার নিচে রাখছিল। আর তখনই রাজকুমারী এসে সোয়ানজুকে ডাক দেয়। আর তখন সোয়ানজু বলে তোমার সাহস কত বড়, তুমি আমার নাম ধরে রাখো। তখন রাজকুমারী বলে যে তুমি আমাকে চিনতে পারোনি, তুমি কি আমানকে চিনো না? আমি তো এখন আমানের ফেসে আছি। রাজকুমারী এই কথা শুনে সোয়ানজু রাজকুমারীকে চিনতে পেরে যায় আর বলে তাহলে তুমি প্রিন্সেস। তো এরপর তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় এবং তাদের ছোটবেলার অনেক কথাবার্তা হয় যে তারা দুজন দুজনকেই খুব হিংসা করত এবং কে কারার সাথে কেমন ট্রিট করত। আর এখান থেকে আমরা জানতে পারি যে সোয়ানজু সবসময় রাজকুমারীর সাথে হিংসা করত আর সবসময় সেটাই পেতে চাইতো যেটা রাজকুমারী চাইতো। তো সোয়ানজু যেহেতু রাজকুমারীর আসল পরিচয় জেনে গেছে, তাই সে রাজকুমারীকে থ্রেট দেয় সবাইকে এটা বলে দিবে বলে। কিন্তু রাজকুমারীও তখন সোয়ানজুকে বলে যে তুমি যদি আমার বিষয়ে বলে দাও আমিও কিন্তু বলতে পারি। আর এখান থেকে আমরা জানতে পারি যে এই মাউন্টেনে ড্রাগন কিং এর পক্ষ থেকে যেই স্পাই এসেছে সেই স্পাই আর কেউ না, এই সোয়ানজু। তো রাজকুমারী যেহেতু সোয়ানজুর এই বিষয়টাও জেনে গেছে, তাই সোয়ানজুও রাজকুমারীর এই বিষয়টা কাউকে বলে না। এরপর আমরা এই মাউন্টেনের ওনারকে দেখি, সে তার দুইজন স্টুডেন্টকে জুইয়নের আঁকা সেই পেন্টিংটা দেখাচ্ছিল। তখনই সেখানে সোয়ানজু এসে মাউন্টেনের ওনারকে বলে যে মাউন্টেনের ওনার যে স্পাইটাকে খুঁজছে, সোয়ানজু সেই স্পাইটাকে চিনে। মাউন্টেনের ওনার জিজ্ঞেস করে যে সে কে। তখন সোয়ানজু বলে যে আমি এই ফুলগুলো মেড চোয়ানের ঘর থেকে পেয়েছি। তখন মাউন্টেনের ওনার বলে মেড চোয়ান জুইয়নের সেই মেড, তাই তো? সোয়ানজু তখন হ্যাঁ বলে আর জানায় যে জিচেন সেই মেডকে তার মেড হিসেবে চেয়েছে। তখন ওনার বলে যে জিচেনের কেন সেই মেডের প্রয়োজন। সোয়ানজু বলে যে জিচেন ওই মেডের প্রেমে পড়েছে। তখন ওনার বলে কিন্তু আমি তো জানতাম তোমরা দুজন লাভার। সোয়ানজু তখন কথা চেঞ্জ করে ফেলে আর বলে যে আসলে এই ফুল আমি মেড আমানের ঘর থেকে পেয়েছি ঠিকই, কিন্তু আমি নিজের চোখে দেখেছি এই ফুলগুলো চিনচিন সেই মেয়েটির রুমে রেখেছে। চিনচিনের নাম শুনে তো ওনার খুব ক্ষেপে যায়। সে বলে তোমার সাহস কি করে হয় যে তুমি চিনচিনের নাম বলো? চিনচিন অনেক বছর ধরে আমার সাথে থাকে, সে কখনোই আমার সাথে বেইমানি করবে না। তখন সোয়ানজু বলে কিন্তু সে যদি ইনোসেন্টই হয় তাহলে সে কেন একজন মেয়েকে এভাবে দোষী বানাতে চাইবে? তো এইসব শুনে ওনার অনেক বেশি রেগে যায় আর সে সোয়ানজুকে আহত করে ফেলে। তখন সোয়ানজু বলে আপনার আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি চিনচিনের রুম সার্চ করে দেখুন। এরপর ওনার তার মেয়েদেরকে ডেকে চিনচিনের রুম সার্চ করতে বলে। সেই মেয়েরা চিনচিনের রুম সার্চ করতে যায় এবং চিনচিনের রুম সার্চ করে তারা চিনচিনের রুমে একটা সেই ফুলের বাটি পায়। তো সোয়ানজু এখানে তার নিজের দোষটা খুব সাকসেসফুলি চিনচিনের উপর দিয়ে দেয়। আর যেহেতু চিনচিনের রুম থেকে সেই ফুল পাওয়া গিয়েছে,
তাই ওনারও এবার সুয়ানজুকে বিশ্বাস করে নেয় আর চিনচিনকে মেরে ফেলে। এরপর আমরা দেখি সুয়ানজু জিচেনের চোখের ব্যান্ডেজ খুলে দিচ্ছে, আর ব্যান্ডেজ খোলা শেষ হলে আমরা জানতে পারি যে জিচেনের চোখ ভালো হয়ে গিয়েছে, সে সবাইকে চিনতে পারছে। বিশেষ করে সে সুয়ানজুর হাত ধরে বলে যে সে সুয়ানজুকে চিনতে পারছে, কিন্তু সে যখন রাজকুমারীকে দেখে তখন সে রাজকুমারী চিনতে পারে না। কিন্তু রাজকুমারীর চেহারা যেহেতু আমানের মতো, তাই জিচেনের তো রাজকুমারীকে চিনতে পারার কথা, কারণ সে তো রাজকুমারীর মেড আমানকে চিনত। তো জিচেনের তো এখানে রাজকুমারীকে তার মেড আমান হিসেবেই চেনার কথা, কিন্তু সে রাজকুমারীকে চিনতে পারে না। এটা দেখে রাজকুমারী অনেকটাই অবাক হয়ে যায় যে জিচেন তাকে কেন মেড আমান হিসেবে চিনল না। জিচেন এখানে সুয়ানজুর হাত ধরে কথা বলছিল দেখে রাজকুমারীর খুব খারাপ লাগছিল, তাই সে সেখান থেকে চলে যায়। তো রাজকুমারী বাইরে এসে এটাই ভাবছিল যে কেন জিচেন তাকে চিনতে পারলো না। তখনই সেখানে সুয়ানজু আসে আর বলে, তুমি এটাই ভাবছো তো যে জিচেন কেন তোমাকে চিনতে পারলো না, জিচেন পরিবর্তন হয়ে গিয়েছে। তখন রাজকুমারী সুয়ানজুকে বলে যে কেন জিচেন আমাকে চিনতে পারলো না। তখন সুয়ানজু জানায় যে সে এই পর্বতের ওনারের কাছ থেকে একটা হেল্প চেয়েছিল। সে এই হেল্পটাই চেয়েছিল যেন জিচেন সেই মেডকেই ভুলে যায়, কোনো একজনকে ভুলে যায়, তার যেন মেড এবং রাজকুমারী কারোর কথায় মনে না থাকে। আর ওনার সেভাবেই জিচেনকে ট্রিটমেন্ট করে, আর এই কারণেই জিচেন রাজকুমারীকে চিনতে পারেনি। আর জিচেনের রাজকুমারী এবং মেড চুয়ানের কারোর কথাই মনে নেই। এসব শুনে রাজকুমারী বলে, তুমি কেন এমন করলে? আমি তো বলেছিলাম যে আমি তোমাদের মধ্যে থাকবো না, আমি তোমাদের কাছ থেকে চলে যাব। তখন সুয়ানজু বলে যে তোমার কি আমাকে পাগল মনে হয়? জিচেন যদি প্রিন্সেসকে না ভুলতে পারে তাহলে আমি জিচেনকে কখনোই আমার করে পাবো না, আর এই কারণেই আমি এটা করেছি। এরপর আমরা দেখি সুয়ানজু জিচেনের জন্য একটা নতুন কাঁটা নিয়ে আসে। সে জিচেনকে বলে যে জিচেনের মাথার যে কাঁটাটা সেটা সে অনেক দিন ধরে ব্যবহার করছে, তাই সুয়ানজু তার জন্য একটা নতুন কাঁটা নিয়ে এসেছে। এটা বলে সে জিচেনকে নতুন কাঁটাটা পরিয়ে দিতে চাইলে জিচেন সেটা পড়তে চায় না এবং সেটাকে রেখে দিতে বলে। এর পরের সিনে আমরা ওনারকে দেখি সকল মেয়েদেরকে একসাথে দাঁড় করিয়ে সে বলছিল যে সে ড্রাগন কিং এর স্পাইকে খুঁজে পেয়েছে এবং তাকে শাস্তি দিয়েছে। যেহেতু কিনকিন নেই, তাই এখন থেকে সুয়ানজু কিনকিনের জায়গা নেবে। অর্থাৎ এতদিন কিনকিন এই সকল মেয়েদের পরিচালনা করত, এখন থেকে সুয়ানজু এই সকল মেয়েদেরকে পরিচালনা করবে। অর্থাৎ সুয়ানজু এখানে নির্দোষ কিনকিনকে দোষী সাব্যস্ত করে তাকে মেরেও ফেললো, আবার তার জায়গাটাও দখল করে নিল। তো সুয়ানজু এখানে কিনকিনের জায়গাটা পেয়ে সে খুব খুশি হয় আর বলে যে সে অবশ্যই এই দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে। এরপর সুয়ানজুকে তার মেয়েদের সাথে বাইরে দেখা যায়। সে মেয়েদেরকে জিজ্ঞেস করে যে সেই উৎসবের ফুল এখনো এখানে কেন, এটার জন্য কে দায়ী? তখন মেয়েরা রাজকুমারী সেই ফ্রেন্ডের কথা বলে। তখন সুয়ানজু রাজকুমারী সেই ফ্রেন্ডকে শাস্তি দেয়। তার শাস্তি হলো যে এই সকল ফুল সে যেন একাই নিংবি প্যালেসে নিয়ে যায়। এরপর আমরা রাজকুমারীকে দেখি সে তার রুমে শুয়েছিল, আর তখনই সেখানে জুইয়ন আসে। জুয়ানকে দেখে রাজকুমারী খুব অবাক হয়ে যায় আর বলে, আপনাকে ভিতরে কে ঢুকতে দিয়েছে? তখন জুইয়ন বলে, মাত্র কয়েক সপ্তাহ হলো আমাদের দেখা হয় না, আর এর মধ্যেই তুমি আমার সাথে রুড বিহেভ শুরু করেছো। তো এরপর জুইয়ন রাজকুমারীর সাথে কিছুটা দুষ্টুমি করে এবং বলে যে চলো আমার সাথে। রাজকুমারী বলে, আমি কেন যাব? তখন জুইয়ন বলে, কারণ তোমার কাজ তো শেষ, এখন তো তুমি আমার সাথেই যাবে, তুমি তো আমার মেড। তখন রাজকুমারী বলে, আপনার সমস্যাটা কি? আমি আপনার কাছে কে? তখন জুইয়ন রাজকুমারীর কাছে এসে বলে, কারণ তুমি হচ্ছে আমার ফেভারিট লিটল মেড। এরপর দেখা যায় রাজকুমারীকে নিয়ে জুইয়ন বৃষ্টির মধ্যে দ্রুত তার রুমে যাচ্ছিল। তখন রাজকুমারী জুইয়নকে জিজ্ঞেস করে যে সে কেন চিনচিনকে মেরে ফেলেছে। চিনচিন তো নির্দোষ, চিনচিনের মৃত্যুর সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? তখন জুইয়ন বলে, একটু তো আছে, কি সমস্যা? রাজকুমারী বলে, আপনি কি চিনচিনের উপর সব দোষ চাপিয়ে দিয়েছেন আমাকে বাঁচানোর জন্য? জুইয়ন হেসে বলে, তোমার কি মনে হয়? রাজকুমারী বলে, আপনি একজন ইনোসেন্টকে কেন মেরে ফেললেন? জুইয়ন বলে, আমি জানি না সে ইনোসেন্ট কিনা, কিন্তু তুমি কোনোভাবেই ইনোসেন্ট নাও। তখন রাজকুমারী বলে, সে তো আপনার বোন ছিল, আপনি কিভাবে পারলেন তাকে মেরে ফেলতে? আপনি কি এতটাই নিষ্ঠুর? জুইয়ন বলে, আরে বোকা মেয়ে, সে মারা গিয়েছে, তার জন্য নিজের জীবনে বিপদ ডেকে এনো না। এই পর্বতের ওনার যাকে খুশি তাকে মেরে ফেলতে পারে, তাতে আমার কিছু করার নেই, আর তাতে আমার কিছু যায়ও আসে না, শুধু তোমাকে ছাড়া। আর সে যদি মারা না যেত তাহলে কি তুমি বেঁচে থাকতে আর আমার সামনে এভাবে আমার সাথে কথা বলতে পারতে? এটা শুনে রাজকুমারী সেখান থেকে চলে যায়। এরপর আমরা সুয়ানজিকে দেখি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে মেয়েদের কথা শুনছিল। এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সুয়ানজুকে ড্রাগন কিং এর একজন এজেন্ট এসে সঞ্জুর হাতে একটা পিল দিয়ে বলে, এই পিলটা স্পিরিচুয়াল ল্যাম্পের ভিতর লুকিয়ে রাখবে, আর তুমি যদি এই কাজে সফল হও তাহলে মাস্টার বলেছে সে তোমাকে তোমার মায়ের সাথে দেখা করিয়ে দিবে।
এরপর আমরা দেখি রাজকুমারীর সেই ফ্রেন্ড রাজকুমারীকে ডাকতে এসেছে, আর রাজকুমারীকে ঘুম থেকে তুলে বলে সবাই নিমগি হলে যাচ্ছে, তুমি যাবে না? রাজকুমারী ঘুমিয়ে ঘুমিয়ে বলে সবাই যাচ্ছে বলে আমাকেও যেতে হবে, আমি কি না যেয়ে থাকতে পারি না? রাজকুমারীর ফ্রেন্ড বলে ওনার বলেছে সকল মেয়েকে নিমগি হলে গিয়ে ড্রাগন কিংকে ভালোভাবে সেবা প্রদান করতে, তুমি কিভাবে ওনারের কথা ফেলতে পারো বলো বলো? তখন রাজকুমারী বলে যে সে যাবে না। এরপর আমরা ড্রাগন কিংকে দেখতে পাই। ড্রাগন কিং আর এই পর্বতের ওনারের সাথে কথা হচ্ছিল। ড্রাগন কিং এখানে ওনারের ট্রেজার্স গুলো দেখে বলে এই তোমার ট্রেজার্স, এগুলো দেখিয়ে তুমি এত বড়াই করো? আমি এই পর্বত থেকে চলে যাওয়ার পর থেকে তোমরা অনেক গরিব হয়ে গিয়েছো। তো এই পর্বতের ওনার মুচকি হাসে। এরপরে সেখানে জুইউন আসে রাজকুমারীকে নিয়ে। ওনার জুইউনকে দেখে ড্রাগন কিং এর সাথে পরিচয় করিয়ে দেয়। তো ড্রাগন কিং জুইউনকে দেখে বলে ও তুমিই সে যে নিজের টিচারকে মেরে ফেলেছিলে? তো এরপর দেখা যায় যে ড্রাগন কিং বলে যে ম্যানস ওয়ার্ল্ডে গং জিজি নামে একজন পেইন্টার আছে, যার পেইন্টার অনেক মূল্যবান, আর তার ফ্যানের একটা পেইন্টিং আমার কাছে আছে। এটা বলে সে তার কাছ থেকে একটা পেইন্টিং বের করে সবাইকে দেখায়। এরপর ওনাকে বলে তোমার সকল ট্রেজার একসাথে করে যদি বিক্রি করো তবুও এই পেইন্টিং এর মতো সমান দাম হবে না। তখন ওনার মুচকি হেসে বলে এটা তো ফ্যানের ট্রেজার, তুমি কি জানো আমার কাছে গং জিজিরই পেইন্টিং আছে? এটা শুনে তো ড্রাগন কিং অবাক হয়ে যায়। তখন ওনার সেই পেইন্টিংটা বের করে যেটা গং জিজি মানে জুইউন পেইন্টিং করেছিল। এখানে মূলত ড্রাগন কিং এবং ওনার কেউই জানতো না যে জুইউনই হচ্ছে গং জিজি। তো ওনার যখন জুইউনের সেই পেইন্টিংটা দেখায় তখন সেখানে সেই পেইন্টিং এর মতো পরিবেশ সৃষ্টি হতে থাকে। আর এটা দেখে রাজকুমারীর সেই আগের দিনের কথা মনে পড়ে যায় যখন রাজকুমারীকে তার ভাই এই পেইন্টিংটা দিয়েছিল, আর সে প্রথম এই পেইন্টিংটা দেখেছিল এবং এই পেইন্টিং এর মতো পরিবেশে দেখেছিল। তো পেইন্টিং দেখা শেষ হলে ড্রাগন কিং বলে যে এটা কি সত্যিই গং জিজির পেইন্টিং, আমাকে আগে দেখতে দাও। এটা বলে সে পেইন্টিং এর ভিতরে চলে যায়। তখন ওনার জুইউনকে ইশারা করলে জুইউনও সে পেইন্টিং এর ভিতরে চলে যায়। এরপর জুইউন আর ড্রাগন কিং এর মধ্যে একটা লড়াই শুরু হয়, আর সেখানে ড্রাগন কিংই জিতে যায়। এরপর ড্রাগন কিং বাইরে এসে ওনারকে বলে এরপর থেকে যখন তুমি কোনো ডিসিপল চুজ করবে তখন অবশ্যই ভালোভাবে বুঝে শুনে চুজ করবে। তোমার সাহস কি করে হয় তুমি এমন একজনকে পাঠিয়েছো যে কিনা তার ইনোসেন্ট টিচারকে মেরে ফেলেছে? এটা বলে সে জুইউনকে বকা দেয়। আর তখন ওনারও জুইউনকে সেই একই কথা বলে সেখান থেকে চলে যেতে বলে, মানে ওনার ড্রাগন কিং এর বিপক্ষে কোনো কথা বলছে না। এরপর জুইউন রাজকুমারীকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে এসে রাজকুমারী জুইউনের অনেক খেয়াল করছিল। তখন জুইউন বলে তুমি চাইলে যেখানে খুশি চলে যেতে পারো, কেন তুমি আমার এত খেয়াল রাখছো? তুমি তো জানো যে আমি আমার ইনোসেন্ট মাস্টার আর ইনোসেন্ট কিনকিনকে মেরে ফেলেছি, আমি কোনো ভালো দেবতা না। তখন রাজকুমারী বলে আমি জানি এটা অন্য কেউ, আপনি না। জুইউন বলে আমি না, তাহলে কে হতে পারে? পিচ্চি মেয়ে, তুমি শুধু আমাকে দয়া দেখাচ্ছ, কিন্তু মন থেকে তুমি এটাই বিশ্বাস করো। রাজকুমারী তখন বলে আপনি মজা করতে অনেক পছন্দ করেন। এরপর রাজকুমারী আর জুইউন আবারও সেখানে ফিরে আসে। রাজকুমারী বলে আমরা এখানে স্পিরিচুয়াল ল্যাম্পের জন্য আসিনি। এরপর রাজকুমারী সেই পেন্টিং এর ভিতরে ঢুকে যায়, আর তার সেই সব স্মৃতি মনে পড়ে যায় যে সে এই পেন্টিং দেখে খুব খুশি হয়েছিল আর গং জিজির গানে নেচেছিল। তখন রাজকুমারী মনে পড়ে যায় যে গং জিজি তো জুইউন, তাই সে বলে যে এই পেন্টিংটা তোমার, তাই না? তখন জিউন বলে কিন্তু অরিজিনালি তো এই পেন্টিংটা তোমার, তাই না? তো জুইউন এখানে পেন্টিংটা রাজকুমারীর বলেছে কারণ জুইউন তো পেন্টিংটা রাজকুমারীকে দিয়ে দিয়েছিল, সেই অর্থে পেন্টিংটা তো রাজকুমারীর। এরপর ওনার আর ড্রাগন কিং খেতে বসে। ড্রাগন কিং বলে মনোরঞ্জনের কোনো ব্যবস্থা নেই। তখন সেখানে একদল নৃত্যশিল্পী আসে আর ড্রাগন কিংকে তাদের নৃত্য দেখায়, কিন্তু ড্রাগন কিং তাদের নৃত্য দেখে সন্তুষ্ট হয় না। তাই সুয়ানজু যায় ড্রাগন কিংকে নাচ দেখাতে, আর সুয়ানজু সেই নাচটাই করে যেটা রাজকুমারী গং জিজি গানে করেছিল। তো সুয়ানজুর নাচ দেখে ড্রাগন কিং এবং ওনার দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপর সুয়ানজু সেখান থেকে চলে গেলে রাজকুমারী তার পিছু করে। সুয়ানজু প্যালেস থেকে বাইরে বের হয়ে এসে সরাসরি স্পিরিচুয়াল ল্যাম্পের কাছে চলে যায়, আর সেখানে পৌঁছে সুয়ানজু রাজকুমারীকে তার সামনে বের হয়ে আসতে বলে, কারণ সুয়ানজু আগেই বুঝতে পেরে গিয়েছিল যে রাজকুমারী তাকে ফলো করছে। তো সুয়ানজু এখানে রাজকুমারীকে জিজ্ঞাসা করে যে রাজকুমারী কেন তার পিছু করেছে। তখন রাজকুমারী বলে যে সে তার পিছু করেনি, সে কেবলমাত্র এই স্পিরিচুয়াল ল্যাম্পটি নিতে এসেছে, স্পিরিচুয়াল ল্যাম্পটি নিয়েই সে সেখান থেকে চলে যাবে। তখন সুয়ানজু বলে যে তোমার আবার এই স্পিরিচুয়াল ল্যাম্প দিয়ে কি কাজ? তখন রাজকুমারী বলে যে সেই ল্যাম্প নিয়ে গিয়ে সকল ডিমনদেরকে হত্যা করবে। সুয়ানজু বলে তাতে কি হবে, তোমার মৃত মা বাবা ফিরে আসবে? তখন রাজকুমারী খুব অবাক হয়ে বলে তোমার কাছে কোনটা বড়, ড্রাগন কিং বড় নাকি তোমার রাজ্য?
তখন সুয়াঞ্জু বলে, আমার কাছে কেন রাজ্য বড় হবে, আমি তোমার রাজ্যের রাজকুমারী না। এটা বলে সুয়াঞ্জু রাজকুমারীর উপর আক্রমণ করে বসে। তখন তাদের মধ্যে লড়াই হয়, আর লড়াইয়ের এক পর্যায়ে সুয়াঞ্জু রাজকুমারীর দিকে একটা নাইফ ছুঁড়ে মারে, কিন্তু সেটা রাজকুমারীর গায়ে লাগে না, কারণ রাজকুমারী একটু সামনে একটা শিল্ড তৈরি হয়ে গিয়েছে, আর নাইফটা সেই শিল্ডে লেগে উল্টো সুয়াঞ্জুকে আঘাত করে বসে। তখনই সেখানে এন্ট্রি হয় চিনচিন আর জুইউনের। আমরা দেখতে পাই চিনচিন এখনো বেঁচে আছে। যাই হোক, চিনচিনকে মারা যেতে দেখে আমার যতটা খারাপ লেগেছিল, বেঁচে থাকতে দেখে ততটাই ভালো লাগছে। এদিকে চিনচিনকে দেখে তো সুয়াঞ্জুর হালুয়া টাইট হয়ে যায়। সে বলে, তুমি তো মারা গিয়েছিলে, তুমি এখন কি করে এখানে আসলে? তখন জুয়ুন বলে, এটা আসলে তোমাকে ধরার জন্য আমাদের একটা ট্র্যাপ ছিল, কারণ আমরা জানতাম যে তুমিই হলে ড্রাগন কিং এর গুপ্তচর। তো জুয়ুন এখানে রাজকুমারীকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু রাজকুমারী তো চলে যায় না, উল্টো সে ল্যাম্পের দিকে এগোচ্ছিল। তখন জুয়ুন বলে, তুমি সহজেই স্পিরিচুয়াল ল্যাম্প নিয়ে যেতে পারবে না, এটা আমার টিচারের সবচেয়ে মূল্যবান ট্রেজার, আর আমি এটা তোমাকে কিছুতেই নিয়ে যেতে দেব না। তখন রাজকুমারী টিচারকে, মানে এই পর্বতের ওনারকে লোভী, কর্কট, লুচ্চা বলে গালি দিতে থাকে। আর তখন জুয়ুন রাজকুমারীকে চিনচিনের কাছে পাঠিয়ে দেয়, আর চিনচিনকে বলে রাজকুমারীকে নিয়ে সেখান থেকে চলে যেতে। তো চিনচিন রাজকুমারীকে নিয়ে যাওয়ার আগে রাজকুমারী জুয়ুনকে বলে যে তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার বোন সুয়াঞ্জুকে কোনো প্রকার আঘাত করবে না। তখন জুয়ুন বলে ঠিক আছে। এরপর বাইরে এসে চিনচিন রাজকুমারীকে চলে যেতে বলে। রাজকুমারী বলে, চিনচিন, ড্রাগন কিং এখানে এই মাউন্টেনকে নিতে এসেছে। চিনচিন বলে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার শুধু এটা জেনে রাখা দরকার যে তুমি চলে যাওয়ার পর জুয়ুন তোমাকে খুঁজতে বের হবে। আমরা এখানকার এই সবকিছু ফিক্স করে ফেলার পর তোমাকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবো। এরপর আমরা দেখি যে পরের দিন ওনার আবারও সেই স্পিরিচুয়াল ল্যাম্প থেকে শক্তি আদান প্রদান করছে। আর এরপরে আমরা দেখতে পাই এই পর্বতের ওনার আর ড্রাগন কিং এর মধ্যে একটা যুদ্ধ লেগে যায়। যেহেতু ড্রাগন কিং এই মাউন্টেনটাকে নিতে এসেছে, তাই সে সকল পরিকল্পনা করে এসেছে এবং সকল প্রস্তুতি করে এসেছে। অন্যদিকে ওনারও তো আগে বুঝতে পেরেছিল যে ড্রাগন কিং এসেছে এখানে তার মাউন্টেনটাকে নিতে, তাই সেও প্রস্তুতি নিয়ে নিয়েছিল। তো ড্রাগন কিং এখানে তার সব সৈন্যদেরকে ওনারকে মারতে পাঠিয়ে দেয়, কিন্তু দেখা যায় জুয়ুনের এক আঘাতে ড্রাগন কিং এর সব সৈন্য উধাও হয়ে যায়। অন্যদিকে রাজকুমারী গিয়েছিল জিজেনের কাছে। সে জিজেনের কাছে গিয়ে বলে যে জিজেন যেন এই রাজ্য থেকে চলে যায়। তখন জিজেন জানতে চায় যে সুয়াঞ্জু কোথায়। তখন রাজকুমারী জানায় যে সুয়াঞ্জু নিরাপদে আছে আর সে জিজেনের জন্য ওয়েট করছে। তো একদিকে আমরা দেখি ড্রাগন কিং আর ওনারের মধ্যে তুমুল লড়াই চলছে, অন্যদিকে রাজকুমারী একটা বড় ক্রেন বানিয়ে জিজেনকে সেই ক্রেনের পিঠে উঠিয়ে রাজ্য থেকে বের করে দেয়, মানে এই মাউন্টেন থেকে বের করে দেয়। তো ড্রাগন কিং এর সকল সৈন্যরা সুয়াঞ্জু মাউন্টেনে এসে সকলের উপর আক্রমণ করতে শুরু করে দিয়েছিল। তখন জুয়ুন এসে তাদের সাথে ফাইট করতে থাকে। অন্যদিকে ড্রাগন কিং ওনারের সাথে পারছিল না দেখে ওনার ড্রাগন কিং কে সারেন্ডার করতে বলে, কিন্তু ড্রাগন কিং সারেন্ডার না করে অদ্ভুতভাবে হাসতে থাকে আর তার হাত থেকে একটা পিল বের করে খেয়ে নেয়। আর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। কালো পোশাক পরা একজন লোক ড্রাগন কিংকে এই পিলটা দিয়ে বলছিল যে তুমি যদি এই পিলটা খেয়ে জুয়ুনকে এবং আদার্সদেরকে মারতে পারো তাহলেই তুমি এই মাউন্টেন পেয়ে যাবে। তো পিলটা খাওয়ার কিছুক্ষণের মধ্যে ড্রাগন কিং তার আসল চেহারা মানে ড্রাগনে পরিণত হয়ে যায়। আজকের পর্বটা এখানেই শেষ করছি। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমাদের রেসপন্স পেলে আমার গল্প এক্সপ্লেন করতে খুব ভালো লাগে। আর এরকম নতুন নতুন আরো গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গল্পকথনের পাশেই থেকো। ধন্যবাদ।